এই রাজ্যে হারানোর ছবি, হারিয়ে ফেলার ছবি এবং হেরে যাওয়ার ছবি দেখে দেখে এত অভ্যস্ত হয়ে গিয়েছি আমরা যে মনে হচ্ছে হারানোটা কোনো ব্যাপারই নয়। সে শিক্ষকরা চাকরি হারাক কিংবা হিন্দুরা ঘর ছাড়া হোক, গৃহহারা হোক, যাই হয়ে যাক না কেন সবটাই খুব নর্মাল। কারণ এটা এই রাজ্যে মানুষ প্রাণ হারাবেন, ঘর হারাবেন, চাকরি হারাবেন, সব হারাবেন, এটাই তো স্বাভাবিক। তাই কি এটা হতে পারে কি? সুপ্রিম কোর্টের আজকের যে রায়কে মমতা বন্দ্যোপাধ্যায় স্বস্তির বলছেন, চাকরিহারারা সেই রায় নিয়ে বলছেন যে আমরা স্বস্তিতে নেই, আমাদের নিয়ে রাজনীতি হচ্ছে, আমরা জানি না আমাদের ভবিষ্যৎ কি, 31শে ডিসেম্বর পর্যন্ত টাইম দেওয়া হলো, তারপর কি হবে, এমনটা বলছেন চাকরিহারারা। অন্যদিকে যারা গৃহহারা হিন্দু তারা হাউ হাউ করে কাঁদতে কাঁদতে রাজ্যপালের কাছে গিয়ে বলছেন আমরা কবে ঘরে ফিরতে পারবো স্যার। যারা গৃহহারা তাদের মাথায় ছাদ নেই, যারা চাকরিহারা তাদের পেটে ভাত নেই, ছাদ নেই, সেই রাজ্যে আবার বড় বড় ফিতে কাটা উৎসবের কথা। ছবি দেখাই, এবিভিপির আন্দোলন হয়েছিল আজকে কোচবিহারে, সেখানে তারা চাকরিহারাদের নিয়ে কথা বলার চেষ্টা করেছিলেন, সেখানে লাঠিচার্জ করলো পুলিশ, আবারও পুলিশের ধস্তাধস্তি, লাঠিচার্জ, আটক, এবিভিপির মিছিলে ধুন্ধুমার। এবিভিপির আন্দোলন চলছে, পুলিশ জড়াজড়ি করে ধরে ধরে নিয়ে যাচ্ছে এবিভিপির আন্দোলনকারীদের, লাঠি পেটা করছে। কিন্তু এই পুলিশ লাঠি পেটা করে না বা সক্রিয় হয় না যখন দুষ্কৃতীরা এই রাজ্যে গুন্ডারাজ চালায়, তারা কোনোভাবে আটকাতে পারে না, তখন কেন্দ্রীয় বাহিনীকে আসতে হয়। আর এই পুলিশ যখন চাকরি চেয়ে, অধিকার চেয়ে মানুষ আন্দোলন করে, তখন লাঠি চার্জ করে, লাঠি পেটা করে, জড়াজড়ি করে, ধস্তাধস্তি করে, জড়িয়ে ধরে তুলে তুলে নিয়ে যায়। আহারে কি প্রেম, জড়িয়ে ধরে ধরে তুলে নিয়ে যাচ্ছে। একদিকে কোচবিহারের ছবি, লাঠি পেটা করছে পুলিশ। সেই আগের লাঠি পেটার কথা মনে আছে, চাকরিহারাদের বেধড়ক লাঠি পেটা করা হয়েছিল, আরো এক লাঠি পেটা, এবার প্রতিবাদের ওপর লাঠি পেটা। এবার দেখাই, বামেরা আজ আন্দোলন করার চেষ্টা করেছিলেন এসএসসি ভবনের সামনে, তারাও চাইছিলেন চাকরিহারাদের চাকরি হোক, সেই ছবি, সেখানেও পুলিশের ধস্তাধস্তি, পুলিশের বলপ্রয়োগ এবং আটক করার ঘটনা প্রত্যেক ক্ষেত্রেই উঠে আসছে। চাকরি হারিয়ে যারা ভাতে মারা গেলেন, যাদের ভাত চড়বে না, আর গৃহ হারিয়ে যাদের ছাদ চলে গেল মাথা থেকে, এই দুই পক্ষ যখন হাউ হাউ করে কাঁদছেন, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী আগামীকাল মেদিনীপুরে ফিতে কাটতে যাবেন, স্কাইওয়াকের উদ্বোধন করবেন, আরো নানা জিনিসের উদ্বোধন করবেন, উৎসব করবেন। কিন্তু এই চোখের জলগুলো, এই দুটো ছবি মনে করাই মুখ্যমন্ত্রী আপনাকে, মনে করে দেখুন এই ছবি, দেখুন এই ছবি, দুটো ছবি, চাকরিহারাদের হাউ হাউ করে কান্না, আর ঘরহীন, গৃহহারা হিন্দুদের কান্না। এই রাজ্য আজ সর্বহারা, চাকরিহারা, গৃহহারা, অন্নহারা, আনন্দহারা, উৎসবহারা, সর্বহারাই অভাগা রাজ্যে হাউ হাউ করে কাঁদছেন চাকরিহারারা, কাঁদছেন ঘর ছাড়া হিন্দুরা। এই ডাবল উইন্ডোটা দেখে রাখুন, দেখে মনে রাখুন। এরপর আপনাদের দেখাই এ রাজ্যের চাকরিহারাদের অবস্থা দেখাচ্ছি, তার সঙ্গে হিন্দুদের যারা গৃহহারা তাদের অবস্থা দেখাচ্ছি। দুটো একসঙ্গে কেন দেখাচ্ছি? কারণ এই দুটো ঘটনা খুব একসঙ্গে ঘটে। যখন চাকরিহারারা রাস্তায় লাঠিপেটা খাচ্ছেন, তার ঠিক একই সময় মুর্শিদাবাদে পুলিশ পালিয়ে পেট্রোল পাম্পে লুকোচ্ছে। তারা কাদের থেকে পালাচ্ছে সেটা ভিডিও স্পষ্ট। তারা পালিয়ে নিজেদের প্রাণ বাঁচাচ্ছে, অন্যদিকে লাঠিপেটা করছে চাকরিহারাদের ওপর। এই দুটো ঘটনা একসাথে হয়। আজকে সুপ্রিম কোর্টের রায়ের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলেন স্বস্তি হয়ে গিয়েছে, সব ঠিক হয়ে গিয়েছে।
কিন্তু চাকরিহারারা সেই কথা বলছেন না, সেটা শুনবো। তার আগে শুনবো এ রাজ্যের গৃহহারা, ছাদহারা, ভাতহারা এবং পরিবার হারা, তাদের পরিবারের যাদের প্রাণ হারা সেই সমস্ত হিন্দুরা আজ কি বলছেন, কোথায় পালাবেন তারা, শুনুন। ইউনিয়নের 16 নম্বর ওয়ার্ডে বাড়ি তিলু মণ্ডলের। তিলু মণ্ডল, যার পরিবারে এক স্বামীও আছেন, অসুস্থ স্বামী, সেই স্বামীকে নিয়ে এই মুহূর্তে ঘর ছাড়া। তবে তার আশ্রয় কোনো ক্যাম্পে হয়নি, পাশে একটি গ্রামের বসতি রয়েছে, তার পরিচিত রয়েছে, সেখানে আপাতত পরিমাণে অসুস্থ স্বামীকে নিয়ে তিনি আশ্রয় নিয়েছেন। দিদি কোথায় থাকছেন, মানে কার বাড়ি যেখানে আপনারা থাকছেন বলছেন? ওই প্রভাতের বাড়ি, মাস্টারের বাড়ি, দিলীপের বাড়ি, ওইখানে। নাইকো আমার স্বামীটা আর আমি এখানে আছি। আমার স্বামীর কদিন থেকে ওষুধ পড়ে না, পায়ে এরকম এইখান থেকে এইটি ফুলে গেছিল, দিয়ে এখানে ফেঁসে ঘা হয়ে গেছে, তো ওষুধ টষুধ পড়ে না। তো আমার স্বামীকে মালদা পাঠাচ্ছি, কি নিয়ে বাঁচবো আমরা। আছে পলালপুর, এখান থেকে পালিয়ে গেছে, ছুরালছে ইট পাথর। আমার এই ছেলেকে, বড় ছেলেকে গলায় হেঁচা লাগিয়ে সব চিন্তাই করেছে, কি তোমরা সব মিলেছিল, আমাকে বাঁচাও, প্রাণ ভিক্ষা দাও আমাকে। পরবারের দিন চিন্তাই করে গেছে, এই বৈকাল, এই দুপুর থেকে, মানে সন্ধ্যার আগে। আর শনিবারের দিন এসে ফের ভাঙচুর করে আগুন পাগুন লাগিয়ে জ্বলিয়ে শনিবার দিন ধরে না, সীমা বলতে পারবো না, ধরো তোমার 2-3 হাজার লোক ছিল, চারদিক থেকে ঘিরে নিয়েছিল। আমরা বাঁচবো না, আমরা চলে যাবো ঝাড়খণ্ডের দিকে, মরবো বাঁচবো ওইদিকে, ওইদিকে মেরপিট কমা চলে যাবেন। হ্যাঁ, কি করবো আমরা এখানে আর থাকতে, রাজ্য থাকলো না। কি করলাম বুক ফাটা কান্না কাঁদছেন যে হিন্দুরা, তারা গৃহহারা, তারা নিজেদের পরিবার হারা, সেই মায়েরা সম্মান হারা, তাদের সম্মান হারিয়েছে, তাদের পরিবার হারিয়েছে, তাদের পরিবারের মানুষ প্রাণ হারা, তাদের প্রাণ হারিয়েছে, তাদের সবকিছু হারিয়েছে, তারা সর্বহারা। কিন্তু এরাই তো শুধু সর্বহারা নয়, যারা চাকরি হারিয়েছে, যারা রাস্তায় বসেছে, যারা মার খেয়েছে, তারাও তো সর্বহারা। সুপ্রিম কোর্ট তাদের সাময়িক স্বস্তি দিয়ে খানিকটা সময় তাদের স্কুলে যেতে দিয়েছে, এমনটা বলা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যেন সবটা ঠিক হয়ে গিয়েছে, কিন্তু প্রশ্ন উঠছে, এই চাকরি হারা শিক্ষকরা কি আদৌ স্বস্তিতে চলে গেলেন? তারা বলছেন যে হ্যাঁ আমরা এবার শান্তিতে আছি, নাকি অনিশ্চিত ভবিষ্যৎ, 31শে ডিসেম্বরের পর কি হবে, 26শে ভোট, সেই ভোট নিয়ে কি রাজনীতি হচ্ছে? কি বলছেন চাকরি হারা, ভাত হারা, ভাতের হাঁড়ি হারা শিক্ষকরা, শুনুন। দেখুন, এটা সাময়িক স্বস্তি যদি আপনি বলেন, এটা কিন্তু লং টার্ম কিন্তু পরিস্থিতি মিটলো না, স্বস্তিদায়ক নয়। কারণ 31 মের পরে যে পরীক্ষা নিতে বলছেন, সেই নোটিফিকেশনে শুধু আমরা বসবো না, নতুন ছেলে মেয়ে বসবে আমরা জানি না। ফলে যে ছেলে মেয়েটা 10 বছর আগে যে এফোর্ট নিয়ে পড়াশুনো করেছে, তার পক্ষে এই মুহূর্তে কিন্তু সেই পড়াশোনার এফোর্ট দেওয়া সম্ভব নয়। আমরা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছি, এবং আপনি সরকার আমাদেরকে বাঁচান, আপনি আপনার কর্মচারী, আমরা আপনার কর্মচারীর বাঁচার দায়িত্ব হচ্ছে আপনি নিজেই পারবেন। তো আপনি 31শে ডিসেম্বরের পর আমাদের জীবনটা কি হবে? 31শে ডিসেম্বরের পর আমাদের জীবনটা কিছু হবে না, আমাদের সিকিউরিটি নেই, চাকরির জীবনের কোনো সিকিউরিটি নেই। তাহলে আপনি কি বলতে পারবেন আপনি যে 31শে ডিসেম্বর পর আমাদের কি হবে? আমরা এই রায়ে কিন্তু খুশি নয়। এই যে এসএসসি টপ টু বটম যারা দুর্নীতিগ্রস্ত, তাদেরকে দিয়ে আবার নিয়োগ করাবে, তাহলে বুঝতেই পাচ্ছেন এরা কতটা দুর্নীতিগ্রস্ত। এরা যদি আবার নিয়োগ করে আবার দুর্নীতি হবে, এটা বলাই বাহুল্য। সুতরাং আমরা আজকের খুব আশার আলো দেখিনি, হতাশাই দেখছি। আমি আলোচনায় বিতর্কে যাওয়ার আগে এই মুহূর্তে যিনি আমার সঙ্গে রয়েছেন, তাপস রায়, বিজেপি নেতা। প্রথমে সরাসরি তাপস বাবুর কাছে যাব। তাপস বাবু, রিপাবলিক বাংলায় কিশলয়ের অগ্নিবাণে আপনাকে স্বাগত। আমি কিশলয়। আজ প্রশ্ন করছি, হিন্দুরা গৃহহারা, চাকরি হারারা চাকরি হারিয়ে সর্বহারা, এই রাজ্যের মানুষ সর্বহারা হয়েছেন
তার শাসনে, তার রাজত্বে যে শাসন বা যে শাসন করছেন তার সঙ্গে আপনি বহুদিন কাজ করেছেন তাপসবাবু। এই মুহূর্তে দাঁড়িয়ে গৃহহারা হিন্দু এবং চাকরিহারা শিক্ষকরা জানতে চাইছেন তাদের দোষ কি ছিল? শুধুমাত্র এই রাজ্যে জন্মানোটা তাদের দোষ ছিল? কেন তারা আজ সর্বহারা হয়েছেন তাপসবাবু প্রশ্ন করছেন তারা। এই রাজ্যে জন্মানোটাও কোনো দোষের নয়, হিন্দু হওয়াটাও কোনো দোষের নয়, কিন্তু তৃণমূলকে ক্ষমতায় আনা মমতা ব্যানার্জি যতদিন মুখ্যমন্ত্রী থাকবেন আর তৃণমূল যতদিন ক্ষমতায় থাকবে ততদিন এই অভয়াদের চোখে রক্ত, চাকরিহারা যে 26,000 তার মধ্যে যোগ্য অযোগ্য রয়েছে, তারপরে আরও রয়েছে প্রাথমিক হিন্দু হয়ে তাকে গৃহ ঘর দুয়ার ছাড়া হতে হচ্ছে। হিন্দু হওয়ার জন্যে তাকে কুপিয়ে হত্যা করা হচ্ছে হরগোবিন্দ দাসকে, চন্দন দাসকে। এটা কি ভারতবর্ষ, বাংলা, পশ্চিমবাংলা না অন্য কিছু? এটা তখনই হয় যখন বাংলার মুখ্যমন্ত্রী তথাকথিত, আমি মানে মুখ্যমন্ত্রী বলতেও আমার ঘৃণা বোধ হয়, আমার লজ্জা হয়, আমি তাকে মানিও না, যেমন তিনি অনেক কিছু মানেন না সুপ্রিম কোর্টের, হাইকোর্টের বা পার্লামেন্টের অ্যাক্টের, আমিও ওনাকে মুখ্যমন্ত্রী বলে মনে করি না বা মানিও না। প্রশ্নটা হলো যে তিনি যখন রেকর্ডেড বিধানসভায়, পশ্চিমবঙ্গ বিধানসভায় বলেন বিজেপির বিধায়কদের উদ্দেশ্য করে এবং শুভেন্দুকে উদ্দেশ্য করে বিরোধী দলের নেতাকে, যে যার বিশেষ সম্প্রদায়ের মানুষ যদি আন্দোলনে নামে সামলাতে পারবে, তো তাতে সেই বিশেষ সম্প্রদায়ের মানুষ উৎসাহিত হয়, প্ররোচিত হয়, যেটা হয়েছে। এবং শুধু তাই নয়, বলেন যে দুধলো গাই, এদের লাথি খেতে হবে, এদের লাথি উনি খান, বঙ্গবাসী খাবেন কেন, হিন্দুরা খাবেন কেন, আমরা এদের লাথি সহ্য করব কেন, খাবো কেন, খেতে যাব কেন? প্রশাসনকেও পুলিশের মেরুদণ্ড ভেঙে চুরে তছনছ করে দিয়েছে। পুলিশের মোরালই নেই, ইমোরাল পুলিশ হয়ে গেছে এবং যা খুশি পুলিশের সামনেই তো সমস্ত কিছু হয়েছে। আমরা তো দুদিন ধরে এই সন্ত্রাস বিধ্বস্ত অঞ্চলের মানুষের কাছে, মা বোনেদের কাছে, ভাইদের কাছে তো সেটাই আমরা শুনলাম। যখন বলে ওনার ক্যাবিনেটের মন্ত্রীরা ঠ্যাং ভেঙে দেবো, আর একটা মন্ত্রী বলে যে দাওয়াতে ইসলাম, এমএলএরা বলে মুর্শিদাবাদে আমরা 70% কেটে 30%কে ভাসিয়ে দেবো, সেই মুর্শিদাবাদে, সেই মালদাতে এই ঘটনা ঘটবে না তো কি? এটা তো একেবারে স্টেট স্পন্সার্ড টেরোরিজম চলছে পশ্চিমবাংলায়। তাপসবাবু, আপনার মুখে এই কথা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনি নিজে বহুদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছেন। একদম এই সরকারের, এই প্রশাসনের, এই দলের অন্দরের খবর সবটা আপনি জানেন। তাপসবাবু, এই সর্বহারা হওয়ার সলিউশনটা কি? তাপসবাবু, কিভাবে বাংলার মানুষ এই সর্বহারা সিচুয়েশন থেকে, পরিস্থিতি থেকে, সব হারানো, প্রাণ হারানো, ভাত হারানো, ছাদ হারানো, এবার কি হবে? এবার কি সলিউশন? আমার দুর্ভাগ্য সেটাই, 23 বছর তৃণমূল দলের সঙ্গে এবং ওনার সঙ্গে থাকার সেই পাপের প্রায়শ্চিত্ত আমি করছি, সেই ভুলের মাসল আমি দিচ্ছি এবং আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি সেই প্রায়শ্চিত্ত করব হয়তো এবং মাসুল দেব। এর একমাত্র উপায় হলো, সলিউশন হলো যে এই সরকারকে ইমিডিয়েট বরখাস্ত করা, 356 এবং প্যারা নয়, মিলিটারি নামিয়ে আগামী দিনে সারা বাংলায় নির্বাচনটা করা। ওনার এই দুধেলো গাই, ওনার এই সমস্ত, এটা তো পুলিশি রাজ হয়েছে বাংলায় পুলিশি রাজ হয়েছে, দুর্বৃত্ত রাজ হয়েছে আর দুর্নীতি রাজ হয়েছে।
বাংলা থেকে দুর্বৃত্ত রাজ মুক্ত করতে গেলে, দুর্নীতি রাজ মুক্ত করতে গেলে, পুলিশি রাজ মুক্ত করতে গেলে তৃণমূলের শাসনের অবসান ঘটাতে হবে মানুষকে, এবং জাত পাত ধর্ম বর্ণ পতাকার গোড়ামি নির্বিশেষে স্লোগান তুলতে হবে, নো ভোট টু মমতা, নো ভোট টু তৃণমূল। আজকে ভাবা যায় হিন্দু মহিলারা বলছে, তারা বলছে, তাদেরকে বলছে ওই দাওয়াতে ইসলাম বলছে তোমরা তোমাদের বরদেরকে আমরা মেরে কেটে নদীতে ভাসিয়ে দেবো, তোমরা আমাদের কাছে চলে এসো, মুসলিম ধর্ম গ্রহণ করো এবং আমাদের বিবাহ করো। এটা বলা যায়? আজকে তারা সমস্ত কিছু কালকে ডিজিকে বলেছেন, আজকে রাজ্যপালকে বললেন আমাদের সামনে। এটা কি রাজত্ব চলছে? এখানে ডেমোক্রেসি চলছে? এখানে আইনের শাসন রয়েছে? এখানে গণতন্ত্রের কোনো বন্দোবস্ত ব্যবস্থা রয়েছে? বেশ। এবং আমি মনে করি মমতা ব্যানার্জিকে রেখে কেউ যেন কোনো কিছু আশা না করেন। ওনার ওপর আস্থা, ওনার ওপর বিশ্বাস রাখা এক, আর দুই হচ্ছে যে ওনার কাছ থেকে উই ওয়ান্ট জাস্টিস, কোনো দিন মমতা ব্যানার্জির কাছ থেকে কেউ বিচার আশা করবেন না। উনি বিচার দেবেন না, দিচ্ছে 8-9 মাস ধরে অভয়ার বিচার, তিলোত্তমার বিচার, ডাক্তাররা বিচার পাচ্ছে, শিক্ষকরা বিচার পাচ্ছে। তো সুতরাং ওনার কাছ থেকে যেন কেউই জাস্টিস বা বিচার আশা না করেন। ওনাকে রেখে বাংলায় শান্তি সম্ভব নয়, তার কারণ উনি বাঘের পিঠে চড়ে পড়েছেন, সেখান থেকে ওনার নামার ক্ষমতাও নেই, উপায়ও নেই। উনি যেভাবে মাথায় প্রশাসনকে পঙ্গু করেছেন, সাধারণ প্রশাসন এবং পুলিশ প্রশাসন যেভাবে দুর্নীতি জেকে বসেছে পশ্চিমবাংলায়, সেটা থেকে বেরিয়ে আসা সম্ভব নয়। তাপস বাবু, আপনি যে কথাগুলো বললেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যতদিন থাকবে ততদিন পর্যন্ত বিচার পাওয়া সম্ভব নয়। এটা তাপস রায় বলছেন, যিনি দীর্ঘ বছর ধরে 23 বছর ধরে সরকার তথা এই দলের অন্দরে থেকে কাজ করেছেন। অনেক ধন্যবাদ তাপস বাবু, আপনার প্রত্যেকটা কথা গুরুত্বপূর্ণ। এবং আজকে আলোচনায় যাওয়ার আগে আজকের অগ্নিবাণ কিশোর অগ্নিবাণে আজকের আমার প্রশ্ন, শিক্ষকরা চাকরিহারা, হিন্দুরা ঘর ছাড়া, এ কথা তো বললাম। আমার প্রশ্ন আজ, মমতার শাসনে রাজ্যবাসী সর্বহারা, সব হারালো, বাড়ি হারালো, প্রাণ হারালো, ভাত হারালো, ঘর হারালো, পরিবার হারালো, সব কিছু হারিয়ে সর্বহারা হয়ে রাজ্যবাসী এবার কোথায় যাবে প্রশ্ন করব। আমি যাব, আমার সঙ্গে এই মুহূর্তে যারা আলোচনায় উপস্থিত রয়েছেন প্রত্যেকের কাছে আমি প্রশ্ন করব। চাকরিহারারা কাঁদছেন, গৃহহারারা কাঁদছেন, অভয়ার সময় থাকার যে ডাক্তারেরা আন্দোলনে নেমেছিলেন সেই ডাক্তাররা, সব কিছু হারিয়ে মানুষ আজ এই বঙ্গে কেমন আছেন, সব হারিয়ে কেমন থাকে মানুষ। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কেয়া ঘোষ, বিজেপি মুখপাত্র, আমার সঙ্গে রয়েছেন অনিন্দ সিনহা রয়, রাজনৈতিক কর্মী, তৃণমূলকে সমর্থন করেন, আমার সঙ্গে রয়েছেন পাপিয়া অধিকারী, অভিনেত্রী, আমার সঙ্গে রয়েছেন সুমন বিশ্বাস, চাকরিহারা, বিক্রম ব্যানার্জি রয়েছেন আইনজীবী। প্রত্যেকের কাছে যাব। প্রথমে আমি পাপিয়াদির থেকে শুরু করব। পাপিয়া ম্যাডাম, এ রাজ্যের মানুষ, এ রাজ্যের চাকরি যারা করতেন শিক্ষক, তারা চাকরিহারা, তাদের ভাতের হাঁড়ি বন্ধ হয়ে গিয়েছে। যারা হিন্দু থাকতেন তাদের বাড়ি ছাড়া হয়, গৃহ ছাড়া হয়, তাদের ছাদ উজাড় হয়ে গিয়েছে। সর্বহারা হয়ে রাজ্যের মানুষ কতদিন থাকবেন? এখন এই রাজ্যে যতদিন এই তৃণমূল সরকার থাকবে ততদিন কিন্তু একটা সমূহ বিপদ, খুব কনফিউশন, কেউ কিছু বুঝতে পারছে না এর পরে কি হবে। 3 তারিখে একটা নোটিফিকেশন এসেছিল, 3 তারিখে নোটিফিকেশনটা রাজ্য সরকারের কাছে এসেছিল যে এদের আবার পরীক্ষায় বসতে হবে। সেটি খুব গোপনে, কাউকে কিছু না জানিয়ে আমাদের শিক্ষামন্ত্রী, তার ক্যাবিনেট, আমাদের মুখ্যমন্ত্রী কাউকে জানাতে না দিয়ে শিক্ষকদের বলেছিল আপনারা যান, আপনারা স্বেচ্ছাশ্রম দিন, আপনারা স্কুলে যান, এই সমস্ত কথা বলা হয়েছিল। এগুলো না এক্ষুনি বললেন না স্টেট স্পন্সর টেরোরিজম, এগুলো টেররিফাই করা, এইগুলো তাদেরকে না জানিয়ে তারা বলছে যে আমরা কেন ভলেন্টারি কাজ করব, অথচ তাদের যাওয়াটাই নিয়ম, কারণ সেখানে সেই নোটিফিকেশনটা এসেছিল 3 তারিখে। তারপরে 7 তারিখে সব নাটক ইনডোরের, তারপরে আরো অনেক নাটক হয়ে গেল। কিন্তু এটাই যদি 3 তারিখেই বলে দিতেন রাজ্য সরকার শিক্ষকদের,
তাহলে কিন্তু তারা আরেকটু পড়াশোনার সময় পেত। বেচারারা কিন্তু অনেক দিন তাদের নিজেদের সংসারে 3 বছর হয়ে গেল, তাদের নিজেদের বাচ্চা কাচ্চা আছে, নিজেদের নানা রকম সংসারের নানা রকম দায়িত্ব আছে, তখন যেভাবে এফর্ট দিয়ে বলে দিলেন স্বস্তি হয়ে গিয়েছে, মুখ্যমন্ত্রী বললেন বাকিটা সলভ হয়ে যাবে। আমি পাপিয়াদি আমি একবার যাই, এখানে আমার পাশে বসে রয়েছেন শিক্ষক মহাশয়। চাকরি হারাদের কথা শুনি আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। আমার প্রশ্ন হচ্ছে, সুপ্রিম কোর্ট তো এটাও বলেছে যে যারা আনটেন্টেড তারা যেতে পারবে, আনটেন্টেডরা যেতে পারবে। বিক্রম বাবুর কাছেও যাবো এরপর, আমি হিন্দুদের কথাও বলবো, আমি দুটো মিলিয়ে করছি, কারণ দুপক্ষেই কিছু না কিছু হারিয়েছে, শুধু কিছু না কিছু না সবটা হারিয়েছে। আপনারা সবটা হারিয়ে আজ বলুন স্যার। আমার প্রশ্ন হচ্ছে কারা আনটেন্টেড সেই লিস্টটা তার মানে তো আছে, তার মানে আপনি যেতে পারবেন, কে কে যেতে পারবে সেটা কে ঠিক করবে? আনটেন্টেড টেন্টেডের মধ্যে কারা যেতে পারবে? আর আপনারা স্বস্তি হলো 31শে ডিসেম্বর মধ্যে আপনারা যেতে পারবেন, তারপরে কি হবে সেই নিয়ে কোনো প্রশ্ন থাকছে না স্যার, বলুন। দেখুন, আজকে সুপ্রিম কোর্টে যে রায় এসেছে যে 31শে ডিসেম্বর পর্যন্ত শিক্ষকরা কাজ করতে পারবে, তারপরে এর মাঝখানে যে 31শে মের মধ্যে নোটিফিকেশন করে ফ্রেশ সিলেকশনের কথা বলা আছে। ফ্রেশ সিলেকশন মানে রি এক্সামিনেশন নয়, ফ্রেশ সিলেকশন মানে ওএমআর রয়েছে, একাডেমিক রয়েছে, আপনি ভাইবা নিন। আমরা এই মুহূর্তে আমি ভিজে এসছি, আমি কাঁপছি, মার্জনা করবেন। আমি সিবিআই দপ্তরে গিয়েছিলাম সাপুরজি রাজারহাট, সেখানে সিবিআই দপ্তরে আমরা জমা দিয়ে এসেছি, আমরা মেল করেছিলাম যাতে রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী সত্যের মুখোমুখি হতে ভয় পান, তাই তিনি ওএমআর এর মিরর কপি দিচ্ছেন না। মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার 2 ঘন্টার আলোচনায় আমাদের কাছে স্বীকার করেছেন ওএমআর মিরর কপি আছে, রাজ্যের মুখ্যমন্ত্রী বললেই দেবেন। সুতরাং ওএমআর এর মিরর কপি প্রকাশ হলে দুর্নীতি ধরা পড়ে যাবে। আজকের যেটা হয়েছে দাদা, আজকের বিচারপতিরা কেন এই রায় দিলেন মাননীয় সঞ্জীব খান্নার সুপ্রিম কোর্টের? কারণ গত 9 তারিখ যেদিন আমরা অনশন প্রত্যাহার করেছিলাম স্কুল সার্ভিস কমিশনের অফিসের সামনে, সেই দিনই আপনারা জানেন বাই ফোনে মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার আমাদেরকে জানিয়েছিলেন আমরা আজকে যোগ্যদের অর্থাৎ আনটেন্টেডদের একটা লিস্ট প্রকাশ করব। সেই লিস্ট আমাদের ধারণা নয়, আমরা সুপ্রিম কোর্টে আইনজীবীদের মারফত জানতে পেরেছি সেই লিস্ট তারা শিক্ষকদের জন্য সেই লিস্ট জমা দিয়েছে। এই কারণে যে শিক্ষা ব্যবস্থা ভেঙে যাবে, তারা কিন্তু যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি তাদেরকে ভাসিয়ে দিল, তাদের জন্য কিছু বলল না। অশিক্ষক কর্মীরা ভেসে গেল, হ্যাঁ ভেসে গেল শুধুমাত্র টিচারদের রাখার জন্য। এবং আরো একটা বিষয় বলি, এই বিষয় যে হলো এবং বলছে একটা নতুন করে পরীক্ষা দাও। নতুন কিসের নতুন করে পরীক্ষা? নতুন করে পরীক্ষা হলে তখন চাকরি বিক্রি করে কোটি কোটি টাকা তুলেছিল, এখন পরীক্ষার প্রশ্নপত্র পাইলট কারে করে ওই যারা আনটেন্টেড রয়েছে তাদের কাছে কোটি কোটি টাকার বিনিময়ে সামনে নির্বাচনের আগে বিক্রি করার একটা গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। আমরা এর বিরুদ্ধে যোগ্য শিক্ষাকর্মীদের স্বার্থে গ্রুপ সি গ্রুপ ডি এবং সমস্ত যোগ্যদের অবিলম্বে তাদের আনটেন্টেড লিস্ট প্রকাশ এবং মিরর ইমেজ সঙ্গে নিয়ে সিবিআইয়ের কাছে আমরা গেছি। সিবিআই বলেছে তারা আমাদের উত্তর দেবেন। সমস্ত কিছু যে অ্যাডজাস্টিং লেটার আমরা জমা দিয়েছি মিডিয়ার মারফত, আপনারা জেনে নেবেন, সিবিআইয়ের কাছে প্রশ্ন করবেন। সুতরাং আমরা যোগ্যদের বাঁচানোর স্বার্থে আমরা সুপ্রিম কোর্টে লড়বো এবং আপনাদের মিডিয়ার মাধ্যমে বলতে চাই যারা যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি রয়েছেন, আমরা আপনাদের পাশে আছি, ছিলাম, ভবিষ্যতেও থাকবো। রাস্তার আন্দোলন, কোর্টের লড়াই, যে কোনো করার লড়াই চলবে, আত্মবলিদান দেওয়ার জন্য আমরা অনশন করলেন, সবকিছু করলেন, মার খেলেন, সব হলো, সব দেখলাম। আজ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন অনেক স্বস্তিতে আছেন আপনারা। আমি একবার বিক্রম বাবুর কাছে যাব, তারপর আমি গৃহহারা হিন্দুদের বিষয় নিয়ে কেয়াদির কাছে আসবো। আজকে আমি প্রথমে প্রশ্ন করি যে বিক্রম বাবু, সমস্ত কিছু তো সলভ হয়ে গেল, তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ব্রাত্য বসুও বললেন যে আর কোনো চিন্তার বিষয় নেই স্যার, তার মানে সমস্ত কিছু সলভড, চাকরিহারাদের আর কোনো সমস্যা নেই, এই রাজ্যে আর কোনো সমস্যা নেই স্যার, বলুন। দেখুন, আমি মনে করি যে একটা প্রজন্ম শেষ হয়ে গেল। যেরকম ধরনের যা কন্ডাক্ট রাজ্য সরকারের তরফ থেকে, যেটা এই মামলার জন্য মূল বিষয় দরকার ছিল সিঙ্গেল বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট অবধি, যেটা হলো জেনুইন কারা, তাদের লিস্টটা উইথ সার্টেনিটি রাজ্য সরকারকে বলতে হতো। এটা সার্ভিস জুরিসপ্রুডেন্স। সেইটা যদি রাজ্য সরকার বলতে না পারে, তাহলে সার্ভিস জুরিসপ্রুডেন্সের থিওরি হলো যে একজনও টেন্টেড ক্যান্ডিডেট যদি গোটা লিস্টে থাকে, সেটা যদি আনডিটেক্টেড হয়,
পসিবিলিটি অফ আনডিটেকশন যদি থাকে তাহলে পুরো প্যানেল বাতিল হয়। রাজ্য সরকারের তরফ থেকে বাজারে যে ন্যারেটিভটা চালিয়ে দেওয়া হয়েছিল যে একজনও অযোগ্য, একজনও নিরপরাধকে কেন সাজা দেওয়া হবে, অপরাধীকে ছেড়ে দিল, নিরপরাধ কেন সাজা পাবে, এই থিওরিটা কিন্তু বেসিক্যালি ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সের থিওরি, এটা সার্ভিস জুরিসপ্রুডেন্সের থিওরি নয়। যারা সার্ভিস জুরিসপ্রুডেন্স যারা চাকরি করেন তারা এটা জানেন। এখন যে পরিমাণ আশ্বাস রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়েছিল সেই আশ্বাস কিন্তু থাকলো না, গ্রুপ সি গ্রুপ ডিদের কিচ্ছু থাকলো না। এবং যেটা শিক্ষকদের জন্য 9, 10, 11, 12 আলটিমেটলি তাদের আবার পরীক্ষায় বসতে হবে, কম্পিটিটিভ এক্সাম, 22 লক্ষ ছাত্রছাত্রী আবার পরীক্ষায় বসবেন, কার ভবিষ্যতে কি হবে কেউ জানে না। শুধু অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সটিংজেন্সির জন্য ডিসেম্বর 2025 31শে ডিসেম্বর 2025 অবধি যারা টিচার হিসাবে কন্টিনিউ করছেন তারা কন্টিনিউ করে যাবে। এবং এটা কিন্তু রাজ্য সরকার, এখানে কিন্তু কেউ অ্যাপ্লিকেশন করেনি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং রাজ্য সরকারের বক্তব্য অনুযায়ী এই রায়টা আজকে হয়েছে। এখানে অন্য কোনো পক্ষ ছিল না। রাজ্য সরকার বলেছে যে এই রায় আমরা মানছি, রাজ্য সরকার এটা বলেছে যে আমরা নতুন পরীক্ষা নেব, রাজ্য সরকার এটা বলেছে যে যারা জেনুইন ক্যান্ডিডেট তাদের 31শে ডিসেম্বর অবধি কন্টিনিউ করতে দেওয়া, এর মাঝে আমরা পরীক্ষা নিয়ে নেব। বেসিক্যালি যেটা মূল জায়গা দাঁড়ালো যে যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের লিস্ট আজ অবধি পশ্চিমবাংলায় কারা কারা টেন্টেড সেটা কেউ জানতে পারলো না। ঠিক এই যে অনিন্দ্যবাবু একটা কথা একটু আগে বলছিলেন, আমি শুনছিলাম যে এইটা খুব ভালো হলো, ইয়ে হলো তে হলো, এইটা বিচার করার যোগ্যতা একমাত্র যারা 25 লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে আর যাদের চাকরি গেছে তারাই এটা বলতে পারবে যে এটা সঠিক হলো তাদের পক্ষে কিনা। ঠিক এখান থেকেই স্যার একটু সঙ্গে থাকুন। আমি চাকরির হারাদের সব হারানোর গল্প শোনালাম, চাকরি হারারা সব হারিয়ে রাস্তায় বসে লাঠি পেটা খেয়েছেন। সুপ্রিম কোর্টের এই 31শে ডিসেম্বর পর্যন্ত রায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং ব্রাত্য বসু কিভাবে দেখছেন আমরা শুনেছি, কিন্তু চাকরি হারারা কিভাবে দেখছেন যেটা বলছিলেন বিক্রম স্যার, যে আসল কথাটা চাকরি হারারা বলবেন, সেই চাকরি হারা বললেন যে তারা কতটা স্বস্তিতে আছেন। অন্যদিকে দেখাই মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে এতদিন কেটে গেল, যারা হিন্দু গৃহহারা তাদের সঙ্গে দেখা করতে পৌঁছানো নিয়ে অনেক প্রশ্ন উঠছিল। মমতা বন্দ্যোপাধ্যায় আজ স্পষ্ট করলেন তিনি কবে যাবেন বা যাবেন কিনা, কি বলেছেন তিনি শুনবেন, শুনুন। আমি রিকোয়েস্ট করব এই মুহূর্তে সিচুয়েশন কেউ যেন আমরা গিয়ে লোকাল ছাড়া আর সিচুয়েশনকে আমরা যেন কেউ কি বলবো যে শান্তির বাতাবরণ ফিরে এসেছে, যে এখন মানুষের কাছে যেটা প্রয়োজন সেটা হচ্ছে কনফিডেন্সটা বিল্ড আপ করা, সেই কাজটা প্রশাসন করছে। তা নাহলে আমি নিজেও যেতে পারতাম, তাহলে আমি যাচ্ছি না কেন? আমি তো যাবো ঠিক টাইমে, এখনই আমি যাওয়া মানে তাহলে আমি গেলে অন্যরা কেন যাবে না? আইন তো ক্যানট বি ডিসক্রিমিনেটেড বিটুইন ওয়ান টু অ্যানাদার। আমি কেয়াদি এবং তারপর অনিন্দ্যদার কাছে যাবো। কেয়াদি, মুখ্যমন্ত্রী যাবেন ঠিক টাইমে, আপনারা বারবার বলছেন মুখ্যমন্ত্রী যাবেন, মুখ্যমন্ত্রী কখন যাবেন, আবার আপনারা বলছেন যে রাজ্যপালকে গিয়ে বললেন আপনি এখনই যান, মুখ্যমন্ত্রী বলছেন রাজ্যপাল গেলে আরো অশান্তি হবে। আপনারা কি ইচ্ছে করে অশান্তি বাঁধাতে চান? কেন এরকম করছেন আপনারা বলুন। দেখুন, প্রশ্নটা যখন হিন্দু বাঙালিদের এবং হিন্দু হোমল্যান্ডে হিন্দু বাঙালিদের ভিটেহারা হতে হচ্ছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় এখন যাবেন না। এটা হচ্ছে সোজা প্রশ্নে সোজা উত্তর। আপনি খানিকক্ষণ আগে জিজ্ঞাসা করছিলেন না, অনেক কিছু বললেন, চাকরিহারা, তারা বাস্তুহারা। আমি আপনাকে আরও কয়েকটা এই তালিকায় আরও কিছু সংযোজন করছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে শুধুমাত্র চাকরিহারা বা বাস্তুহারা হয়নি, সম্ভ্রম হারা হয়েছে, সম্পদ হারা হয়েছে, সন্তান হারা হয়েছে এবং ভবিষ্যৎ হারা হয়েছে। এই রাজ্যে যে যারা এই সুমনদের মতন বসে রয়েছেন বা যারা শামশেরগঞ্জের আমার মায়েরা বোনেরা বসে রয়েছেন, তারা কালকে কি হবে আমি জানি না, তারা নিজেরাও জানেন না। মমতা বন্দ্যোপাধ্যায়, আমি জানি না এখানে কিশলয় উনি ক্ষতে প্রলেপ লাগাচ্ছেন নাকি কাটা গায়ে নুনের ছিটে দিচ্ছেন। উনি বলছেন এখানে যাবেন না, কেন? অসুবিধা কি? মহামহিম রাজ্যপাল তিনি যাবেন, তিনি সেখানে যে খতিয়ে দেখবেন যে কি ওখানে লুটতরাজ চলেছে, কি তাণ্ডব চলেছে, কিভাবে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস তাদের মারা হয়েছে, এবং কিছু কিছু বাচ্চা ছেলে মেয়ে যাদেরকে
হাতে খাতা পেন্সিল দেওয়ার কথা, তাদের পেট্রোল বোমা থেকে শুরু করে পাথর তুলে দেওয়া হয়েছে শুধু এবং শুধুমাত্র নিজের ভোট ব্যাংক অক্ষুণ্ণ রাখার জন্য। আর একটা কথা বলে শেষ করছি, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আজকে নিজের কথাতেই তো জড়িয়ে গেলেন। উনি বললেন ওখানে শান্তি এখন রয়েছে। শান্তি কার জন্য রয়েছে জানেন? কেন্দ্রীয় বাহিনী গেছে বলে। সেই কেন্দ্রীয় বাহিনী মমতা বন্দ্যোপাধ্যায় যাকে আটকানোর জন্য আপনার সরকার হাইকোর্টে আপনারা বাধা দিয়েছিলেন, আপনারা ওখানে লড়াই করেছেন যাতে কেন্দ্রীয় বাহিনী না আসে, যাতে দুধেল গাইড তাণ্ডব আরো চলতে থাকে, আরো বেশি করে হিন্দুরা ওই মুর্শিদাবাদ অঞ্চল থেকে ফাঁক হয়ে যায়, অর্থাৎ এথনিক ক্লেনজিংটা যাতে সম্পন্ন হয়ে যায়। আর আমি আমাকে মুর্শিদাবাদ নিয়ে জিজ্ঞেস করেছেন, অবশ্যই মুর্শিদাবাদ নিয়ে বললাম। আর আমি 10 সেকেন্ড নেব ওই সুমন ভাইদের মতন অসংখ্য মানুষদের কথা বলতে। মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে টুপি পরিয়েছেন। আজকে তিনি বললেন অল ইজ ওয়েল, সব ঠিক হয়ে যাবে। কিসে ঠিক হয়ে যাবে? এদের চাকরিটা তো গেছে। এইটা তো আজকে মহামান্য সুপ্রিম কোর্ট আরও শিলমোহর দিয়ে দিলেন, শুধুমাত্র মানে ফাঁসিটা আজকে না লেগে ডিসেম্বর অব্দি বল থাকলো। এদের পরীক্ষা আবার দিতে হবে। এবং সত্যি কথাই তো, এত বছর পরে আবার নতুন করে পরীক্ষা দিয়ে কতজন কৃতকার্য হবে আমি জানি না। এই ভাই সুমন, ইনি কি বলতে পারেন কৃতকার্য হবে? এই জায়গায় আপনাদের বলি, বন্ধ করুন আপনি। এই যে মিডিয়ার মাধ্যমে প্রচার করার চেষ্টা হচ্ছে যে গত 23 এপ্রিল যখন সুপ্রিম কোর্টের রায় আসে, রাজ্য সরকার তড়িঘড়ি করে আপনাদের নোটিফিকেশন আপনারা চাইলেই পেতে পারেন, তড়িঘড়ি করে তারা নোটিফিকেশন করে যে রি এক্সামিনেশনের কোনো বিষয় নেই। সেখানে কথা ছিল যে এই মানে রি অ্যাসেসমেন্ট, সরি আমি আসল শব্দটা বলতে পারলাম না, হয়তো মনে পড়লে আমি বলবো। অর্থাৎ সেখানে কোনো পরীক্ষার কোনো বিষয়টা নেই, সেখানে যাদের ওএমআর কপি পাওয়া যাবে তাদের ওএমআরটা আবার দেখা হবে। তাদের ওএমআর কপি তো কেন বার করছে না? কেন যোগ্য অযোগ্যের তালিকা? বিক্রম দা যে কথাটা বলছিল যোগ্য অযোগ্য, একটা কথা আমি বলছি, আজকে মুখ্যমন্ত্রী যা করছেন যে 31শে ডিসেম্বর 2025 স্বেচ্ছায় আমরা যারা যোগ্য শিক্ষক, এই যদি পরীক্ষা বা কোনো এই যে বিষয় না হয় তাহলে তাদেরকে অবসর নিতে হবে। যাদের অবসর ছিল 2048 সাল, এই যে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এর বিরুদ্ধে সমস্ত যোগ্য এক হয়ে আপনারা রুখে দিন। আমরা আন্দোলনের পথে রয়েছি, সব হারিয়ে আপনারা আন্দোলন করতে পারবেন। আর একটা কথা বলছি, আমরা লড়াই করার জন্য, আত্মত্যাগ করার জন্য প্রস্তুত। আপনার মিডিয়ার মাধ্যমে বলছি, এই যে বীর পুরুষ পুলিশ যারা আমাদের যোগ্য শিক্ষকদের পিটিয়েছিল আর মুর্শিদাবাদের ক্ষেত্রে যারা পালাচ্ছে, এর বিরুদ্ধে বলছি সত্যটাকে সত্যভাবে বলতে হবে, এর বিরুদ্ধে রুখে দাঁড়ান। বাংলার যে কোনো মুক্তিকামী মানুষকে আমরা বলতে চাই, এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় এসেছে। পুলিশি এই অব্যবস্থার বিরুদ্ধে আমরা যখন অনশন করেছিলাম, তৃণমূলের গুন্ডারা বাইক বাহিনী দাপাদাপি করেছিল, বিধাননগরের পুলিশ পালিয়ে গিয়েছিল, এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমি একটা ব্রেকিং নিউজ দিতে হবে, তারপর আমি অনিন্দ্যদার কাছে যাব, তারপর আমি আবার আসি। সুতি এবং শামশেরগঞ্জ থেকে ব্রেকিং নিউজ উঠে আসছে। সুতি ও শামশেরগঞ্জের থানার আইসি নিয়োগ হচ্ছে। নতুন আইসি নিয়োগ রাজ্য পুলিশের। এতদিন থানা দুটির দায়িত্ব ছিল ওসির অধীনে। শামশেরগঞ্জের আইসি হলেন সুব্রত ঘোষ, সুতির আইসি নিয়োগ হয়েছেন রঞ্জন মাঝি। এই সুব্রত ঘোষ এবং রঞ্জন মাঝি এখন গোটা পরিস্থিতিটা সামলে নেবেন। বীরপুরুষ যাচ্ছেন দুজন, সুব্রত ঘোষ এবং রঞ্জন মাঝি, তারা গিয়ে পুরো বিষয়টা দেখে নেবেন। সুতি এবং শামশেরগঞ্জের থানায় আইসি নিয়োগ হলো, ব্রেকিং নিউজ উঠে আসছে। এবার আমি ফিরবো আলোচনায় অনিন্দ্যদার কাছে যাওয়ার আগে, এবং এই সুতি শামশেরগঞ্জ মুর্শিদাবাদের পরিস্থিতির একটা ছোট্ট ঝলক দিয়ে দিই। সেখানের এক মা আজ রাজভবনে যারা দেখা করতে এসেছিলেন তাদের মধ্যে একজন, তিনি বললেন সেখানে কি চলে কি চলেছে আপনারা অনেকবার শুনেছেন, কিন্তু বলে না, বারবার জল খেতে বলে ডাক্তাররা, যতই জল খান আরো জল খেতে বলে, কারণ স্বাস্থ্যের পক্ষে ভালো। তেমনই এগুলো মনে রাখা ভালো, মনে রাখুন। শুনুন। পুলিশ থাকতো, মন্দির ভাঙা হয়েছে, শিবের মন্দির, আর পুলিশ আছে, তা পুলিশের আগে দিকে বম ছাড়ছে আর আগুন জ্বালিয়ে দিচ্ছে বাড়িতে মুসলিমেরা। কেন বিনা অন্যায় অত্যাচার করলে? হিন্দু মুসলমান আমরা ওখানে মেল ছিলাম সবাই। আমি বলছি একটা মুসলিমেরকে বলছি, বীর মার্শালকে, কি এটা কেন করা হচ্ছে ভাই? তো বলছে কি মোদী সরকার বিল পাস করেছে, তার জন্য এই হিন্দু মেয়েদের উপরে অত্যাচার। হিন্দু পাবলিক কি করলে? সে পাবলিকের উপরে অত অত্যাচার। অনিন্দ্যদা, আপনি কিভাবে ডিফেন্ড করবেন আমি জানি না। আপনার পাশে একজন চাকরিহারা বসে রয়েছেন, সব হারিয়েছেন,
আপনার সামনে বাইট শোনালাম, তিনিও সব হারিয়েছেন, সবরম হারিয়েছেন, পরিজন হারিয়েছেন, পরিবার হারিয়েছেন, গৃহ হারিয়েছেন। ভারতের ইতিহাসে হয়তো প্রথমবার নিজের রাজ্যের মানুষ রিফিউজি হয়ে স্কুলের ভেতর দিন কাটাচ্ছেন, কিংবা কেউ ঝাড়খণ্ডে পালিয়ে গেছেন, আমি শুরুতেই শোনালাম। এটাকে আপনি কি কোন আর্টে, কোন শিল্পে ডিফেন্ড করেন আজকে আমি দেখার জন্য খুব উদ্গ্রীব। বলুন অনিন্দ্যবাবু। 34 মিনিট পর বলার সুযোগ পেলাম, 34 সেকেন্ড বলতে দেবেন। আমি চাই জানি আপনি বলতে দেবেন না, আপনি জানি বলতে দেবেন না, তাও কোথায় বলে দিলাম আপনাকে। আচ্ছা, চাকরি প্রার্থীরা তো দিল্লিতে গেছিলেন, চোখে চোখ রেখে তো আপনারা অনেক কথা বলেন, কি হয়েছিল সেখানে গিয়ে, কি জন্য গেছিলেন, তারপর কি হয়েছিল রিপোর্টটা একটু জানাবেন। এক, মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন কথা বলেছিলেন, আপনাদের মতো নিরপেক্ষ চ্যানেল, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমার ওপর ভরসা রাখুন, একজনও যোগ্যের চাকরি যাবে না। তখন আপনাদের মতো নিরপেক্ষ চ্যানেল তারা বলেছিলেন হতে পারে না, এক্ষুনি চাকরি চলে যাবে। আজকে যখন সাময়িক স্বস্তি পাওয়া গেছে, সেটাকেও আপনারা তির্যকভাবে দেখার চেষ্টা করছেন। আবার আপনাকে বলি, এই ভদ্রলোক আইনতভাবে চ্যানেলের লোক মনে হচ্ছে, এই ভদ্রলোকে 34 সেকেন্ড হয়ে গেছে, আমি দেখেই বলেছি, আমার টাইমার অন আছে, আমি 34 সেকেন্ড দেখেই বলেছি। এনাকে কি আমাদের চ্যানেলের লোক মনে হচ্ছে? পারবো না, কারণ সবাই 34 মিনিট বলতে পারবে, চোখে চোখ লেগে 34 না, আপনি বলছেন এই চ্যানেল, আচ্ছা এই চ্যানেল নিরপেক্ষ চ্যানেল। 30 সেকেন্ড আনইন্টারাপ্টেড অনিন্দ্যবাবু, 30 সেকেন্ড বেশ, 30 সেকেন্ড শুনতে চাই, সুযোগটা দিন, বলতে পারার জন্য বলার সুযোগটা দিন। ওনা 30 সেকেন্ড আনইন্টারাপ্টেড বলেছেন আইনতভাবে কোর্টের কাছে ক্ল্যারিফিকেশন চাওয়া হবে এবং আইনতভাবে এদের চাকরির ব্যবস্থা করা হবে। ওয়েট করে যান না, এত কষ্টর কি আছে, এত উত্তেজিত হওয়ার কি আছে? আর রইল যাদের কথা বলছেন ঘর ছাড়া, বাংলার বাড়ি তাদের করে দেওয়া হবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এবং তাদেরকে ফিরে যাওয়ার জন্য আশ্বস্ত করেছেন রাজ্য সরকার। আপনারা কেন তাদেরকে বিপদে কামড় করছেন? তারা ফিরে যাক, কোনো অসুবিধা হবে না। রাজ্যের ডিজি বলছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন, আপনারা বলতে পারবেন না। প্রশ্ন আছে, এক সেকেন্ড, আমি আরো কথা বলছি, এক সেকেন্ড। আর বাংলার বাড়ি দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এতটা উদ্গ্রীব যে বাড়িটা ভাঙার আগে ব্যবস্থা করেছেন, বাড়িটা জ্বালিয়ে দেওয়ার আগে ব্যবস্থা করেছেন, তারপর বাংলার বাড়ি দিচ্ছেন। এটা হচ্ছে প্রসেস, কিভাবে সরকারি সম্পত্তি, কিভাবে সরকারি প্রসেস করা যায়, কিভাবে সরকারি পরিষেবা দেওয়া যায়। দেখুন, প্রথমে বাড়ি ভাঙা হবে, তারপর বাংলার বাড়ি দেওয়া হবে। অসাধারণ। আমি যাব প্রত্যেকের কাছে। 30 সেকেন্ড, 30 সেকেন্ড, সুমন বাবু 30 সেকেন্ড, বেশ উত্তর নিতে দিন না, প্রত্যেকের কাছে যাবো। 30 সেকেন্ড, হ্যাঁ উত্তর দিতে দিন। চাকরিহারারা দিল্লি গেছে, দাদা বললেন। এক সেকেন্ড, দাদা বলতে চেয়েছেন চাকরিহারা দিল্লি গেছে। কোন যোগ্য চাকরিহারা আমরা দিল্লি যাইনি, যারা অনশন করেছে তারা দিল্লি যায়নি। দিল্লি গেছে যারা সিপিআইএমএল নকশাল, যারা যাদের পেট চলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগ্রহে, যারা আন্দোলনকে টুকরো টুকরো করে ওই এসএসসি থেকে বিকাশ ভবন থেকে শহীদ মিনার থেকে গান্ধী মূর্তি থেকে ওয়াই চ্যানেল থেকে দিল্লি নিয়ে গেছে। যারা হচ্ছে সিপিআইএম নকশাল, তারা এই আন্দোলনকে, এই দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনকে ধূলিসাৎ করার চেষ্টা করছে, তারা দিল্লি গেছে। কোন যোগ্য চাকরিহারাকে দিল্লি গেছে। আনইন্টারাপ্টেড 30 সেকেন্ড বাপিয়া দিন। এক সেকেন্ড, হোল্ড, অডিও দাও, অডিও দাও, অডিও রিকোয়েস্ট ওনাকে বলতে দিন। রিকোয়েস্ট সুমন রিকোয়েস্ট। এক সেকেন্ড, কিশোরলাল, এক সেকেন্ড, হোল্ড, অডিও দাও প্লিজ। কিশোরলাল, যারা কাছে 99% যোগ্য মিথ্যা। এক সেকেন্ড, সুমন ওনাকে 30 সেকেন্ড, আমার কাছে সময় কম আছে। এক সেকেন্ড, এখনো পর্যন্ত ওএমআর শিট দেখানো হচ্ছে না কেন? তাহলে তো চাল আর কাকড় আলাদা হয়ে যায় কেন? কিসের জন্য? একটাই কারণ, টাকা পয়সাগুলো খেয়ে বসে আছেন। কে খেয়েছে? শিক্ষার পুরো দপ্তর খেয়েছে। শিক্ষা দপ্তর পার্থ চ্যাটার্জির বাড়ি থেকে কোটি কোটি টাকা বেরিয়েছে। কেন দেখানো হচ্ছে না? তাহলে তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায়। আমার একটা খুব ইন্টারেস্টিং আমার একটা প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে, যদি রাজ্য সরকার আজকে মহামান্য সুপ্রিম কোর্ট যখন বলেই দিয়েছে যোগ্য,
এই যোগ্য যদি রাজ্য সরকার এখন দেখাতে পারে তখন আগে দেখালো না কেন? দেখালো না? কেন তাহলে এদের চাকরি যেত না? দেখে যারা দিল্লি গেছে তারা যাদের বসার দরকার ছিল নবান্নের সামনে, না হলে কালীঘাটে, কারণ কালীঘাটের জন্য এদের চাকরি গেছে, কালীঘাটের দুর্নীতির ফলে সেখানে আমার শেষ করতে হচ্ছে। আজকে আমি এই বলে শেষ করব, এই রাজ্যে যারা সর্বহারা, এই রাজ্যে যারা সব হারিয়েছেন, এই রাজ্যে যারা ছাদ হারিয়েছেন, ভাত হারিয়েছেন, পরিবার হারিয়েছেন, পরিজন হারিয়েছেন, বাবা হারিয়েছেন, মা হারিয়েছেন, ছেলে হারিয়েছেন, মায়েরা সম্ভ্রম হারিয়েছেন, সম্মান হারিয়েছেন, সব হারিয়ে হাহাকার করছেন, যে চাকরিহারারা রাস্তায় বসে লাঠির বাড়ি খেয়ে সম্মান হারিয়েছেন, এবং যে মায়েরা বোনেরা হাতে শাঁখা সিঁদুর হারিয়েছেন, সেই সর্বহারারা আজ প্রশ্ন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যে এবার তো আমরা সব হারিয়ে ফেলেছি, এরপর তো হারানোর কিছু নেই, এরপর আমাদের কি হারাতে বলবেন? আর তো কিচ্ছু হারানোর নেই। যারা সর্বহারা তারাই কিন্তু পরিবর্তন নিয়ে আসে, আপনার ক্ষেত্রেও তারাই পরিবর্তন এনেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ম্যাডাম। এবার আবার পরিবর্তন আনবেন কি? প্রশ্ন থাকছে। সর্বহারাদের ভয় পায় সকল ইতিহাসে এ যাবৎকালে থাকা সকল শাসক। আপনিও ভাবা শুরু করুন। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।